আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ পুরাতন বই যেটা আছে, যেটা 2017, 18, 19 সালে 20 সালে ছিল। সেই পুরাতন ব্যাকরণ বই নিয়ে আমরা নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বই যেটা আছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটি অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সূত্র সহকারে আমরা এই বইটা যেটা আছে সেটা আমরা সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করব। তো আমরা জানি যে নবম দশম শ্রেণীর বিগত সালগুলোতে যদি আমরা 14, 15, 16, 17, 18 সালগুলো দেখি, তাহলে যে পুরাতন বাংলা ব্যাকরণ বইটা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জব এক্সামের ক্ষেত্রে, বিসিএস বা ব্যাংকের ক্ষেত্রে, অথবা প্রাইমারি অথবা সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের এই বাংলা ব্যাকরণ যে পুরাতন বইটা আছে সেটা খুবই দরকার। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ভাষা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যদি আমরা ভাষার সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। তো এখানে যেগুলো আছে সবগুলো তো আমাদের দরকার নেই, কারণ এখানে যে একটা অধ্যায়ের যা বিশেষ করে আমরা যদি চাকরি পরীক্ষার ক্ষেত্রে সবগুলো ইনফরমেশন দরকার নেই। এখান থেকে যে অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ে যে টপিকগুলো আমাদের দরকার বা যে লাইনগুলো দরকার যেটা পরীক্ষায় আসে, সেই জিনিসটা আমরা খেয়াল করব। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের ইম্পর্টেন্ট লাইন যদি খেয়াল করি যে সকল মানুষের ভাষায় বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি, কারণ বাকযন্ত্র দ্বারাই আমাদের কথাগুলো বলা হয়। তো এখানে দেখেন যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। এটা আসতে পারে যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের গঠনকে কি বলা হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বিভিন্ন পরীক্ষা আসে সেটা হচ্ছে দেশ, কাল, পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে। অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষা। কাল বলতে এখানে সময় বোঝাচ্ছে। খেয়াল করে দেখবেন যে আজ থেকে 200-300 বছর আগে মানুষ যে বাংলা ভাষায় যেভাবে কথা বলতো, আজকে কিন্তু সেভাবে কথা বলে না। আগে 200-300 বছর আগে দেখা গেছে তখন সাধু ভাষার প্রচলন বেশি ছিল, এখন কিন্তু সাধু ভাষার প্রচলন তেমন নেই। অথবা আগে দেখা গেছে যে আমরা যদি খেয়াল করি কাজী নজরুল বা অন্যান্য লেখকদের ক্ষেত্রে, ফররুখ আহমদ, এরকম অনেক লেখকদের ক্ষেত্রে আমরা খেয়াল করে যদি দেখি, তারা ফার্সি ভাষা, উর্দু ভাষা বা দেখা গেছে যে আরবি ভাষা প্রয়োগ বেশি ঘটাতো, কিন্তু বর্তমানে তা ভিন্ন ঘটেছে। তাহলে দেখা যায় কাল ভেদে, সময়ের ভেদেও পার্থক্য। পরিবেশ ভেদে মানে কি, আমরা যদি খেয়াল করে দেখি যে বিভিন্ন পরিবেশে ভাষা বিভিন্ন রকম হয়। গ্রামের মানুষ যেভাবে কথা বলে, শহরের পরিবেশ কিন্তু এরকম কথা বলে না। তো আরও যদি আমরা ইম্পর্টেন্ট দেখি যেগুলো, সেটাও আমরা দেখব যে বর্তমানে পৃথিবীতে 3,500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। এটা বিভিন্ন পরীক্ষা আসে। আবার আরেকটা আসে যে জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা, সেটা হচ্ছে 4র্থ বৃহত্তম মাতৃভাষা। এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা যদি বিভিন্ন ধরনের বই দেখি, যদি জর্জ MP3 প্রফেসর বা যে কোনো আমরা যদি দেখি, অভিযাত্রী যেটাই বলি না কেন, আমরা যদি দেখি, তাহলে দেখা যায় যে বাংলা পৃথিবীর কোথাও লেখা আছে 6ষ্ঠ, কোথাও লেখা আছে 5ম, আবার এখানে দেওয়া আছে 4র্থ। তাহলে কোনটা আমরা দিব? তো মনে রাখতে হবে যে আমরা যদি খেয়াল করে দেখি যে পৃথিবীর 4র্থ বৃহত্তম মাতৃভাষা এই বইটা থেকে দিছে। তো এটার গ্রহণযোগ্যতায় বেশি, কারণ সরকারি অধিদপ্তরগুলোতে সরকারি বইয়ে যেটা থাকবে এটাই তো বেশি দেয়া থাকে, বা এটাই তো মনে করেন যে নিশ্চয়তা বেশি যে হওয়ার। এখন এটা বিষয় হচ্ছে আপনার সোর্স লাগবে। তারা যে 6ষ্ঠ বা 5ম বলতেছে বাংলা হচ্ছে পৃথিবীর, তারা কোন উৎস থেকে বলতেছে বা সরকারি কোন নথিপত্র থেকে বলতেছে সেটা আপনারা দেখবেন, দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে আমি মনে করি যে বাংলা ব্যাকরণ বইটা যেহেতু 4র্থ লেখছে, 4র্থটা আপনি খেয়াল করবেন। আবার আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আছে বাংলাদেশ ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এবং আসামের কয়েকটি অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা কিন্তু বাংলা। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে আরও দেওয়া আছে বাংলা ভাষার রীতি, যেটা কথ্য প্রচলিত এবং সাধু রীতি যেটা দেওয়া আছে। কথ্য মানে মুখের ভাষা, চলিত মানে হচ্ছে কি আপনার যে এটাও মুখের ভাষা, যেটা চলমান আছে কি। আর সাধু মানে কি আগে ছিল, যেটা বিভিন্ন ধরনের আমরা যদি রবীন্দ্রনাথ বা নজরুলের বা বিভিন্ন লেখকদের পাই, যেটা 19 শতকে বলতে গেলে আমরা বাংলা যদি নর্মালি বলি যে 1801 থেকে শুরু করে 1940, 45, 50, 60 এরকম সাল পর্যন্ত প্রচলিত ছিল সাধু রীতি। তো আমরা যদি খেয়াল করে দেখি যে পৃথিবীর সব ভাষাই উপভাষা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর আমরা যদি আরও দেখি যে আমরা যদি খুঁজে বের করি যে কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমরা যদি দেখি তাহলে সহজে আমরা বুঝতে পারবো।
তো আরেকটা জিনিস হচ্ছে কি, বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষা কিন্তু মৌখিক বা কথ্য এবং লৌকিক বা লেখ্য এই দুইটি রূপ আছে। অর্থাৎ আমরা মানে প্রচলিত যেগুলো ভাষা আমরা বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি বা উর্দু আমরা যেটাই বলি, ওইগুলোতে দেখা যায় যে দুইটা রূপ থাকে। এখানে কিন্তু দুইটা রূপ দেওয়া আছে, একটা হচ্ছে লৌকিক মানে লেখার ভাষা, একটা হচ্ছে মৌখিক ভাষা। আবার এখানে একটা দেওয়া আছে যে আমরা যদি খেয়াল করি দিকে, বাংলা ভাষা লৌকিক বা লেখ্য রূপের রয়েছে আবার দুইটা রীতি, একটা জানি আমরা চলিত, আর একটা হচ্ছে সাধু। তো বাংলা ভাষা আমরা যদি এখানে চার্ট আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলা ভাষা কিন্তু যদি বলে যে মানে যে কত মানে যে ধরন যদি আমরা খেয়াল করি বা রীতি যদি আমরা বলি, তাহলে আমরা লৌকিক এবং মৌখিক, লৌকিক মানে লেখা, আবার লৌকিকরা আবার দুই ভাগে ভাগ করছে, সাধু এবং চলিত, আর মৌখিকরাও দুই ভাগে ভাগ করছে, একটা চলিত এবং আঞ্চলিক। আঞ্চলিক মানে উপভাষা, যারা চাকমা, মারমা এরা কথা বলে তাদেরকে বলে আমরা আঞ্চলিক। শুধু তারা যে না, আমরা অন্যান্য অঞ্চলের মানুষের যারা কথা বলে সেটাও, যেটা চট্টগ্রামের ভাষা বা আরও কত ভাষা আছে, মনে করুন বরিশালের, নোয়াখালী ভাষা, চাঁদপুরের ভাষা, সিলেটের ভাষা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সাধু এবং চলিত রীতির পার্থক্য। তো আমরা যদি খেয়াল করি যেটা পরীক্ষা আসে যে বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। সহজ ভাষা হচ্ছে গিয়ে সাধুরীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, সে ব্যাকরণের নিয়মের বাইরে যাবে না কখনোই। শস্য মনে রাখতে হবে যে সাধুরীতি বাংলা ব্যাকরণ যেভাবে বলছে সেভাবেই চলবে, কিন্তু চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল। মানুষ কখন কোনটা বলবে তার কোনো গ্যারান্টি নাই। একইভাবে চলিত রীতি কখনো নির্দিষ্টভাবে একটা ফিক্সড থাকে না, আজ এক কথা কাল অন্য কথা। মানে তাদের আমাদের যে চলিত মুখের ভাষাটা যেটা, এটা পরিবর্তনশীল হয়। 100 বছর আগে মানুষ যেভাবে কথা বলতো এখন কিন্তু সেভাবে বাংলা ভাষা কথা বলে না, আরও আপডেট হয়েছে। আগে গ্রামগঞ্জে মানুষেরা যে গোসলকে অন্য নামে ডাকতো, এখনও ডাকে। এখন আমরা আবার গোসলকে গোসল ডাকতেছি, গোসল বলতেছি গোসল করার জন্য, বা অন্যান্য শব্দ আমরা প্রয়োগ করতেছি। আগে বলতো যে গোসলকে বলতো যে স্নান করে আসে, এখনও বলে, কিন্তু আমরা বলতেছি যে এটা পরিবর্তন হচ্ছে, সেটা বলতেছি। তাহলে সাধুরীতি হচ্ছে গিয়ে ব্যাকরণের নিয়ম মেনে চলবে, চলিত কখনোই মানবে না। পদবিন্যাস মানে সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। মানে কি পদবিন্যাস বলতে যে আমরা শব্দ প্রয়োগ করব, সাবজেক্ট বা বাক্যাংশ যেগুলো আমরা দিব, পদবিন্যাস সেটা সুনিয়ন্ত্রিত। মানে আগে প্রথমে সাবজেক্ট বা বাক্যাংশ যে আমরা সিরিয়ালে বসাই, এরকম বাংলা মানে যে সাধুরীতির একটা নির্দিষ্ট পদবিন্যাস আছে, যে এইভাবে বসবে, যে এটার আগে মানে ক্রিয়া বা মানে বিশেষণ বসাতে হবে, এরকম নিয়ম আছে। চলিত রীতি এরকম বলে না, যখন যেটা মন চাচ্ছে আপনি বলতেছেন আগে পিছিয়ে দেন, কোনো সমস্যা নাই। তারপর বলতেছে যে মানে সাধুরীতি হচ্ছে গুরুগম্ভীর এবং তৎসম শব্দ বলে, এটা মনে রাখতে হবে। গুরুগম্ভীর মানে কি ভাব আছে, কথাটা যে বলে সেটা কিন্তু অনেক মানে দেখা যায় তাৎপর্যপূর্ণ, বা এটা বিশ্লেষণ করলে এক কথা। সাধারণত আরও আমরা সহজ ভাষায় বলি যে দেখা যায় যে আমরা যে ভাব সম্প্রসারণ পড়ি, যে একটা কিন্তু লাইন দেওয়া থাকে যে বিদ্যান দুর্জন হলো পরিত্যাজ্য, অথবা বনেরা বনে সুন্দর, এই যে এক লাইন দেওয়া থাকে, এটা কিন্তু গুরু গম্ভীর। মানে এটারে বিশ্লেষণ করা যায় অনেকভাবে, একটা ভাব গম্ভীর আছে। আর তৎসম শব্দ বহুল মানে বলতেছে কি, যে সেটা বলতেছে যে এটা সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করা হয়। আর সাধুরীতি কিন্তু নাটকের সংলাপ বা বক্তৃতা দেওয়ার জন্য উপযোগী নয়। আর সাধুরীতিতে কিন্তু সর্বনাম এবং ক্রিয়াপদ যেটা আছে সেটা বিশেষ গঠন পদ্ধতি মেনে যায়। সর্বনাম কোনটা, প্রোনাউন যেটা আমরা বলি, সেটা নামের পরিবর্তে হি, সি, আই, উই, এগুলো। ক্রিয়াপদ মানে ভার্ব যেটা আমরা বলি। চলিত রীতি তো বললাম যে পরিবর্তনশীল, 100 বছর আগে যে ছিল এখন কিন্তু সেরকম ভাষা নয়। তদ্ভব শব্দ বলে, সাধু কিন্তু সংস্কৃত শব্দ বেশি থাকে, চলিত কিন্তু তদ্ভব শব্দ বেশি থাকে। চলিত রীতি কিন্তু সংক্ষিপ্ত, বড় নয়, সহজবোধ্য, সহজে বোঝা যায়। বক্তৃতা, আলাপ আলোচনা, নাট্য সংলাপের জন্য উপযোগী। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজত রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। মানে বলতেছে যেখানে সাধুতে সর্বনাম এবং ক্রিয়া বলতেছে বিশেষ গঠন পদ্ধতি অনুসরণ করে, সেখানে চলিত রীতি কিন্তু সহজতর এবং পরিবর্তিত, মানে এত দীর্ঘ নয়, এটাকে ছোট করা হয়েছে এবং সহজে বলা যেতেছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং মনে রাখেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি গাদার মতো মুখস্থ করলে কখনোই আপনি পারবেন না। আন্তাজে মুখস্থ করলেও কখনোই আপনার মনে থাকবে না। না বুঝে মুখস্থ করলে কখনোই আপনার মনে থাকবে না। আমরা বেশিরভাগ মানুষ যখন একটা বই পড়া শুরু করি, তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় 10-15 বার পড়া হয়, কিন্তু কোনো কিছু মাথায় থাকে না। এর কারণ হচ্ছে কি বলতেছে সেটা বুঝি না। একটা জিনিস যদি আপনি বুঝেন যে কি বলতেছে, তাহলে সেটা শেখা লাগে না। আপনাকে যদি বলা হয় যে গরু সম্পর্কে আপনি 1 পৃষ্ঠা লিখেন,
সহজে আপনি লিখতে পারবেন, কারণ এই সম্পর্কে আপনি জানেন। কিন্তু একটা 1 বা 2তে পড়ে একটা ছেলেকে যদি, একটা ছাত্রকে যদি আমরা বলি যে তুমি গরু রচনা লিখো, সে লিখতে পারবে না, সে জানে না। তো আপনার এখানে জানতে হবে, বুঝতে হবে। আন্তাজে মুখস্থ কখনোই নয়। আর আপনি কত মুখস্থ করবেন? বর্তমান সময় আপনি খেয়াল করে দেখেন চাকরির পরীক্ষাগুলি ক্রিয়েটিভ আনতেছে। ক্রিয়েটিভ মানে হচ্ছে কি এরকম যে আপনি মুখস্থ না, যে আপনি একটা শিখলেন হুবহু আইসা পড়লো, এরকম নয়। এখানে একটু ঘুরাইয়ে দিব, কিন্তু কথা একই থাকবে। তাই আপনাকে চিন্তাশীল মানে চিন্তা করার জন্য সময় দেওয়া হবে। তো আপনাকে বুঝে মানে মনস্তাত্ত্বিক প্রশ্নের মতো করা হয় কি, দেখা যায় হুবহু কমন পড়ে না, কিন্তু আসলে প্রশ্ন কিন্তু বইয়ের ভিতর থেকে আসে। তো এখন তো জব প্রস্তুতি ক্ষেত্রে দেখা যায় যে বিশাল বই, আগে 35তম বা 34, 35, 36তম যারা মানে প্রস্তুতি নিয়েছে তাদের যদি বইগুলো আপনি দেখতেন, যে বাংলা, ইংরেজি, গণিত অনেক ছোট বই ছিল। বিশেষ করে আমি যেগুলো দেখেছি যে 34তম, 35তম, 36তম বইগুলো যখন আমি দেখেছি অনার্সে থাকা অবস্থায়, ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায়, তখন আমি খেয়াল করে দেখছি যে এই বইগুলো অনেক ছোট। কিন্তু একই বই যখন আমরা অনার্স শেষ করার পর আমরা দেখলাম বাংলা প্রফেসরের বা MP3 যেটাই বলেন, বই অনেক বড় হয়ে গেছে, গণিতের বই অনেক বড় হয়েছে। কেন? আগে প্রশ্ন প্যাটার্ন ছিল ছোট, কম, অল্প ভিতরে আসতো, আর এখন দিন দিন প্রশ্ন আরও বড় করতেছে, বইও মোটা হচ্ছে, কই থেকে যে দেয় সেটা বোঝা যায় না। তো এত বিশাল শেখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনাকে বুঝে বুঝে সবগুলো পড়তে হবে। আপনি যদি একবার যদি বাংলা ব্যাকরণ বইটা যদি আপনি বুঝে পড়েন, তাহলে সবচেয়ে ভালো হয় যে আপনি না পড়লেও মুখস্থ থাকবে, মনে থাকবে। অনেকে বলে 10-15 বার বই পড়া হয়েছে, বারবার রিভিশন দিছে, কিন্তু পরীক্ষা হলে পারে না। এর কারণ হচ্ছে কি, তারা পড়ছে তো ঠিকই কিন্তু বুঝে পড়ে নাই, যার কারণে যে কনফিউজড থাকে, দেখা যায় যে এইটা হবে না এইটা হবে, মানে সেটাই দ্বিধাদ্বন্দ্ব থাকে। কারণ কেন? সে বুঝে পড়ে নাই, তাই তার কাছে মনে হয় যে দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা আমি বলি, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যা আপনার মনে থাকবে না, ওইটাকে বারবার আপনাকে কিন্তু রিপিট করতে হবে। তার জন্য সবচেয়ে ভালো হয় কি, যে আপনি যদি যে মানে পড়ার চেয়ে কিন্তু অডিওটা শুনলে বেশি মনে থাকে। তো আপনি কি করতে পারেন, যে আপনার মানে যে কোনো একটা টপিক সেটা ভিডিও ডাউনলোড করতে পারেন, করে আপনি হেডফোন লাগিয়ে অবসর সময় শুনতে পারেন। তাহলে কি হবে, যে আপনি শুনতেছেন, এটা মনে থাকবে। অথবা মনে করেন যে আরেকটা সহজ পদ্ধতি দিই, ধরেন আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন, তখন আমরা তো বিছানায় পড়লে তো আর ঘুমো ধরে না, কমপক্ষে তো 30 মিনিট 40 মিনিট লাগে ঘুমো ধরতে। তো আপনার কাজ হবে কি, যে মোবাইলে আপনি যে কোনো একটা টপিকের একটা ভিডিও আপনি ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাবেন। তখন আপনি যে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট যদি আপনার ঘুমাতে দেরি হয়, এই যে তার কথাগুলো শুনতেছেন, শুনতে শুনতে কিন্তু শেখা হয়। এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। আপনাকে এরকম নয় যে আপনি সবসময় যে বই নিয়ে বসে থাকবেন, এটা হচ্ছে ভুল ধারণা। যে সবসময় আপনি টেবিলে সেজে গুজে এসে বসবেন হাত পা ধুয়ে, এটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা। অনেকে কি করে, যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সুন্দর করে হাত পা ধুয়ে তারা মানে টাইম ধরে বসে, যে এখন তো বাজে 6টা 40, বরাবর 7টা বাজুক তখন আমি পড়াত বসবো। অথবা দেখা যায় যে এখন তো বাজে 8টা 45 বাজে বা 8টা 50 বাজে বা 8:30 বাজে, বরাবর 9টা হোক তারপর আমি পড়ায় বসবো বা টেবিলে যাব। তো দেখা যায় যে এরকম সেজে গুজে পড়ার কোনো মূল্য নাই। পড়া যদি আপনি এফেক্টিভ করতে চান, আপনাকে খাইতে, ঘুমাইতে, গোসল করতে, এমনকি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতেও আপনাকে শিখতে হবে। তো শেখার উপায় কি? শেখার উপায় হচ্ছে কি, আপনি আপনার সবসময় যে কোনো একটা টপিকের ভিডিও আপনি সেভ করে রাখবেন ইউটিউবে, এবং ব্লুটুথ দিয়ে বলেন বা হেডফোন দিয়ে বলেন, যেভাবে হোক, হেডফোন ছাড়া হোক, যাই হোক, আপনি এগুলো শুনবেন। অবসর সময় খাইতেছেন, একটা টপিক নিয়ে ছাড়বেন, ওই টপিকটা আপনি দেখতে থাকবেন বা শুনতে থাকবেন। ঘুমাইতেছেন, রাস্তাতে হাঁটতেছেন, অথবা মনে করেন যে অবসর সময় বসে রয়েছেন বিকালবেলা, যে কোনো সময় হোক, তখন দেখা যাবে যে আপনি একটা টপিক এটা ছেড়ে দিয়ে আপনি শুনতে থাকবেন। ভিডিও দেখা লাগবে এমন কোনো কথা নয়। হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে, এয়ারপড দিয়ে, যেটাই আপনি বলেন, শুধু শুনেন কি বলে।
এভাবে যখন আপনি শুনতে 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 দেখবেন এক সময় 6 মাস পরে দেখবেন আপনি অনেক কিছু শুনে ফেলছেন আর অনেক কিছু মুখস্থ গেছে। আর আপনি যদি সেজেগুজে বই নিয়ে টেবিলে বসেন যে পড়ব, তাহলে সেই পড়া কখনো মুখস্থ হবে না। কারণ পুঁথিগত বিদ্যা পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। মানে আপনি বিদ্যা যখন আপনি বই যখন খুলবেন তখন পারেন, আর রাস্তায় আপনাকে জিজ্ঞেস করলে আপনি পারেন না, সেটা আপনার মানে পড়াটা আপনার বইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, মানে পুঁথির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আপনাকে রাস্তায় ঘাটে পুকুরে খেতে খামারে যেখানেই লাগ পাইব কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এটা কি, আপনি যেন বলতে পারেন। এবং এখানে কনফিউজড হওয়া যাবে না। অনেকে দেখা যায় এটা হবে না এটা হবে, এরকম দ্বিধায় বসে। তো ওই কারণে পরীক্ষা হলে গিয়ে দেখা যায় যে অপশন 2টার মধ্যে 4টার মধ্যে 2টা দেখা যায় একই রকম লাগে, কোনটা হবে সেটা কনফিউজড। বেশিরভাগ প্রশ্নে আমাদের কনফিউজডে যায় যে আমরা বুঝি না, যে মানে দ্বিধায় বুঝি যে নিশ্চিত যে আমি এটা পারি, কিন্তু অপশন দেখা গেলে 4টার মধ্যে দেখা যায় 2টা নিয়ে আমার সমস্যা লাগে। তো এটার সমাধান হচ্ছে এটাই যে 100% শিওর হতে হলে 100% আপনাকে দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে রাস্তাঘাটে যে কোনো জায়গায়। আর টেবিলে বসে যে পড়লেই যে আপনি ঘন্টা ধরে 2 ঘন্টা পড়বেন এরকম না, সবসময় চলমান রাখবেন। রাস্তাঘাটে চলতে হাঁটতে খাইতে ঘুরতে হোটেলে যেখানে বলেন, রান্না করে রান্না করতেছেন, খেতে কাজ করতেছে, চাকরিতে মনে করেন যে চাকরি করতেছেন হোক, চাকরি করেন, পাশাপাশি হেডফোন লাগিয়ে আপনি এক একটা টপিক শুনতে থাকেন, রিপিট করতে থাকেন, অনেক কাজে দেবে, অনেক কাজেও দেয়, এগুলো দেখছি। যাই হোক, এগুলো নিয়ে অন্য দিন আলোচনা বা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক টিপস আছে যেগুলো আপনাকে ফলো করলে অন্তত 6 মাস যদি আপনি ফলো করেন আপনার উন্নতি অবশ্যই হবে। অনেকে বলে সময় পাই না, আসলে সময় কখনো হবে না, সময় আপনাকে বের করে নিতে হবে। আপনি মনে করেন এখান থেকে কাজে যাচ্ছেন, 30 মিনিট বাসে যাচ্ছেন, সিএনজি যাচ্ছেন, রিক্সাতে যাচ্ছেন, এই 30 মিনিট পরটা আপনাকে কাজে লাগাতে হবে। রান্না করতেছেন, পাশে চুলার পাশে আপনি একটা অডিও ছেড়ে দিয়ে, একটা টপিক ছেড়ে দিয়ে রান্না করতে থাকেন আর মনোযোগ দিতে থাকেন কি বলতেছে। এভাবে আপনি রান্না বান্না শেষ করবেন, 2 ঘন্টা 3 ঘন্টা যাবে, তারপর আপনি পড়ায় বসতে যাবেন, তো 2 ঘন্টা আপনার লস হলো না। বরং একদিকে রান্না হোক, একদিকে একটা টপিক আপনি ছেড়ে দিয়ে, অডিও হোক ভিডিও হোক ছেড়ে দিয়ে টপিকটা শুনতে থাকেন। যেভাবে আমরা ওয়াজ শুনি এভাবে আপনি কান লাগিয়ে শুনতে থাকেন শুধু, তাহলে দেখবেন আপনি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টায় আপনি সময় পাবেন। সময় আসে না, সময় তৈরি করতে হয়। যাই হোক, আমরা 3 নাম্বার আছে আঞ্চলিক গদ্য রীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা যা হোক, এখানে এটাও আমাদের দরকার নেই, এখানে এটা লাগবে, এটা বিভিন্ন পরীক্ষা আসে। বিগত সালে বিভিন্ন পরীক্ষা আমি এগুলো দেখেছি যে প্রফেসর বইগুলোতে এগুলো অসংখ্য দেওয়া থাকে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে মস্তক সাধু ভাষায় চলিত আছে মাথা, জুতা জুতু, তুলা তুলু, এটা বেশি আসে। তুলা তুলু, জুতা জুতু, শুষ্ক বা শুকনা শুকনো এটা আসে, বর্ণ বুনো এগুলো আসে। নিচেরগুলো লাগবে, করিবার করবার এগুলো লাগে। তো উপরে 4-5টা যেটা আমি বললাম যে মস্তক, জুতা, তুলা, শুষ্ক, বর্ণ এগুলো বেশি আসে। তো আমরা যদি খেয়াল করে দেখি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা 5টি ভাগে এখানে ভাগ করা হয়েছে। 1 নম্বর যদি আমরা খেয়াল করে দেখি তৎসম, যেটা সংস্কৃত শব্দ, তদ্ভব যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি নিচে আলোচনা করব। তারপর অর্ধ তৎসম দেওয়া আছে, দেশি শব্দ দেওয়া আছে এবং বিদেশি শব্দ দেওয়া আছে। তো তৎসম শব্দ মানে হচ্ছে যে তার সমান, আমরা জানি তৎশব্দ তো তার, আর সম মানে সমান, তার সমান মানে কার সমান, সংস্কৃত সমান। অর্থাৎ সোজা কথা যে যেসব শব্দ সংস্কৃত থেকে আসে সেটা হলো তৎসম শব্দ। তৎসম কিন্তু একটা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা মানে কি, নিজে ছাড়া অন্য কেউ কোনো শব্দ হইলে সেটা হচ্ছে পারিভাষিক। অর্থাৎ যে শব্দটা আমাদের নয়, মানে বাংলা ভাষার নয়, সেটাকে বলে পারিভাষিক শব্দ। যেমন আমরা ইন্টারমিডিয়েটে আমরা দেখেছি যে পারিভাষিক শব্দ আসে, অনুবাদ আসে বাংলা ব্যাকরণে। তো সংস্কৃত শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষার শব্দ নয়, তাই এটাকে আমরা পারিভাষিক শব্দ বলবো, কারণ এটা আমাদের নিজেদের নয়। পৃথিবীর সব ভাষা হচ্ছে পারিভাষিক, শুধু বাংলা ছাড়া, কারণ বাংলা হচ্ছে আমাদের ভাষা, আর বাকিগুলো পারিভাষিক শব্দ, যেটা সেটা যাই হোক না কেন, যে কোনো দেশের ভাষা হোক না কেন।
তো এখানে দেখেন শুধু চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য দেয়া আছে তৎসম শব্দ, কিন্তু এখানেই কিন্তু যথেষ্ট নয়। আপনি যে প্রফেসর বা জজ MP3 খুলেন তাহলে দেখবেন তৎসম শব্দে অনেক বড় লিস্ট দেওয়া আছে। আপনাকে একটা সহজ ট্রিক্স দেয়া দেব, এটা আপনি দেখলে আপনি বলতে পারবেন পৃথিবীতে যে কোনো তৎসম শব্দ দেখ আপনি বলতে পারবেন যে এটা যে তৎসম শব্দ। কি সেই ট্রিক্স? পৃথিবীতে মানে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো কাজে লাগে। আমরা যদি এটা দেখি যে তৎসম শব্দে যদি আপনি দেখেন যে কোনো শব্দ যুক্ত বর্ণ হয় তাহলে 100% ধরে নেবে সেটা তৎসম। এই যে দেখেন চন্দ্র যুক্ত বর্ণ, নক্ষত্র ক্ষীয় কিন্তু ক যোগ মূর্ধন্যস্য যুক্ত বর্ণ, তাহলে আমরা বললাম কি এক যদি যুক্ত বর্ণ হয় তাহলে সেটা তৎসম। দুই যদি কোনো শব্দের মধ্যে রেফ থাকে, যেমন সূর্যের উপরে রেফ আছে, ধর্মের উপরে রেফ আছে, তাহলে এটা তৎসম। তিন র ফলা ম ফলা যদি থাকে, যে দেখেন চন্দ্রের মধ্যে র ফলা আছে, র ফলা ম ফলা জ ফলা, এই যে মনুষ্যর মধ্যে জ ফলা আছে, এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে তৎসম। তারপর আর কি বলবো, আরেকটা হচ্ছে কি আপনার কঠিন শব্দ যদি হয়, যে এমন শব্দ যে দাঁত ভেঙে যায়, পড়তে পারেন না, মানে কঠিন লাগে, কষ্ট লাগে, এত পেছানো শব্দটা যে দেখলে মনে হয় যে এটা মানে খুবই জটিল শব্দ, সেটাও তৎসম ধরে নেবেন। তাহলে এক যুক্ত বর্ণ, দুই র ফলা জ ফলা ম ফলা, তিন রেফ, চার কঠিন শব্দ যদি হয়, যে কোনো কঠিন শব্দ পেছানো, সেটা হচ্ছে তৎসম। ব্যতিক্রম আছে, সবগুলো কিন্তু যে আমার এই টিপসের আলোকে যে আপনি তৎসম শব্দ আপনি দিবেন সেটা হবে না। যেমন লতা, লতা শব্দটা আপনি খেয়াল করে দেখেন, লতার মধ্যে কিন্তু রেফ নাই, জফলা রফলা যুক্ত বর্ণ, কঠিন শব্দ নাই, কিন্তু লতা ফাতা যে লতা, এই লতা কিন্তু তৎসম শব্দ। তাই সবগুলো কিন্তু এটা দেওয়া হবে না, তবে আপনি 99% ধরে রাখেন যে আমি যেটা বললাম এটা দিয়ে হবে। এক যুক্ত বর্ণ, দুই রফলা জফলা মফলা, তিন রেফ অথবা আরও আছে আমরা বলতে পারি মূর্ধন্যস্য বা মূর্ধন্য ইডি থাকলেও আমরা ধরে নেব তৎসম। যে কোনো শব্দে যদি মূর্ধন্যস্য থাকে বা মূর্ধন্য যদি থাকে তাহলে সেটা আমরা তৎসম ধরে নেব। তারপর কঠিন শব্দ হলে এবার আসেন তদ্ভব শব্দ। দেখেন এইভাবে বিশ্লেষণ করে করলে অনেক সময় লাগে, আর বর্তমানে মানুষ শর্টসের যুগ, মানুষ এত বিশ্লেষণ শুনতে চায় না। মানুষ চায় যে 100 পাতার বইটা 1 মিনিটের ভিতরে আমি বলে ফেলতাম, যা সম্ভব নয়। মানুষের ধৈর্য দিন দিন হারিয়ে গেছে। শর্টস মানসিকভাবে মানুষকে মানসিক যন্ত্রণা দিতেছে। ফেসবুক রিলস বলেন, ইউটিউব শর্টস বলেন, টিকটক শর্টস বলেন, সেটা মানুষকে মানসিক যন্ত্রণা দিয়ে তাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। যেখানে আগে আমরা 16, 17, 18 সালে লং ভিডিও দেখতাম, ভালো লাগতো এবং মানে মনোযোগ দিয়ে দেখতাম। এখন আমরা শর্টসের আওতায় আসার কারণে কম বেশি সবাই ধৈর্য হারা হয়ে গেছে। সবাই চায় যে অল্প কথার ভিতরে পুরো অধ্যায়টা শেষ করে ফেলতাম। এখন এটা সম্ভব নয়, কারণ আপনাকে বুঝে যেতে হবে, একদম ডিপলি বুঝতে হবে। আর উপরে উপরে ফয়রা চলে গেলাম, এই পড়া মনে থাকবে না। তো ধীরে ধৈর্য সহকারে আপনাকে আগাতে হবে, সময় লাগুক কিন্তু ধৈর্য সহকারে। শর্টকাট কখনোই সঠিক রাস্তা নয়, আর শর্টস ভিডিও কখনো মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। ওকে, তারপর আমরা যদি যাই তদ্ভব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষা পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান পেয়েছে, সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। আবার বলি যে তদ্ভব শব্দটা হচ্ছে এমন যে এটা সৃষ্টি হয়েছে তৎসম থেকে, মানে সংস্কৃত থেকে এই শব্দটা আসছে, কিন্তু কালের বিবর্তনে শত শত বছর পার হওয়ার পর দেখা গেল যে শব্দটা কি হলো, পরিবর্তন হয়ে গেল। যদিও এটা সৃষ্টি হয়েছে তৎসম থেকে, সংস্কৃত থেকে, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হয় তদ্ভব শব্দ। তৎ মানে তার, বব মানে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন। তারটাকে, তার হচ্ছে সংস্কৃত থেকে উৎপন্ন। যেমন আমরা দেখি যে সংস্কৃত ভাষা হচ্ছে হস্ত,
যেটা হাত বোঝায়। প্রাকৃত ভাষায় হস্তরে বলতেছে হত্ত, যে এটাকে হাত বোঝায়। আর বর্তমানে তদ্ভব ভাষায় আমরা বলি হাত। তাহলে এই হাত খেয়াল করে দেখেন, সেটা হস্ত থেকে আসছে। হস্ত হস্ত পাল্টাইতে পাল্টাইতে হত্ত, হত্ত পাল্টাইতে পাল্টাইতে এখন হাত হয়েছে। তাহলে সৃষ্টি হয়েছে হস্ত থেকে, মানে সংস্কৃত থেকে, তারপর কালের বিবর্তনে এটা চেঞ্জ হইতে হইতে হাত হয়েছে। তাহলে ওইটাকে বলা হয় তদ্ভব শব্দ। একইভাবে চর্মকার, সংস্কৃত ভাষার শব্দ হচ্ছে চর্মকার, যেটা কয়েকশো বছর পরে প্রাকৃত ভাষা হিসেবে আছে চম্ম আর হয়েছে এটা প্রাকৃত ভাষায়। তারপর তদ্ভব ভাষা এখন আছে সামার। তাহলে খেয়াল করে দেখেন যে সামার শব্দটা সংস্কৃত চর্মকার থেকে আসছে। বিবর্তন হতে হতে শত শত বৎসর পরে চর্মকার থেকে চম্ম আর, তারপর এখন আমরা সামার ডাকি। এই তদ্ভবগুলো আরও আছে অনেক, এখানে কিন্তু খুব কম দেওয়া আছে। আর এগুলো শিখলে হবে না, উদাহরণগুলো আরও আপনারা অন্যান্য বই থেকে শিখে নেবেন। অর্ধ তৎসম মানে কি? অর্ধেকটা তৎসম মানে সংস্কৃত শব্দ, কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে, কিছুটা সংস্কৃত রয়ে গেছে। অর্ধ মানে হচ্ছে অর্ধেক, তৎসম মানে হচ্ছে সংস্কৃত। যেমন দেখেন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। জ্যোৎস্না শব্দটা জ্যোৎস্না থেকে আসছে। শ্রাদ্ধ শব্দটা সংস্কৃত শ্রাদ্ধ থেকে আসছে। গিন্নি শব্দটা গৃহিণী থেকে আসছে। বোষ্টম শব্দটা বৈষ্ণব থেকে আসছে। কুৎসিত শব্দটা কুৎসিত থেকে মানে কুৎসিত শব্দটা কুৎসিত শব্দ থেকে আসছে। কি এরকম কি? দেশি শব্দ মানে কি? আমাদের দেশে তো আদি আমলে মানুষ থাকতো, তাদের ভাষাকে বলে দেশি ভাষা। আমরা এতক্ষণ বললাম তৎসম শব্দ, যেটা আমাদের ভাষা নয়। তদ্ভব যেটা সৃষ্টি হয়েছে তৎসম থেকে, কিন্তু কালের বিবর্তনে পরিবর্তন হয়ে আসছে। অর্ধ তৎসম মানে অর্ধেকটা সংস্কৃত আছে, কিঞ্চিত পরিবর্তন হয়ে আসছে। দেশি শব্দ মানে কি? ওই আমলে 1000 বছর আগে বাংলাদেশও তো, মানে বাংলাদেশের আশেপাশে যারা বাঙালি যারা ছিল, বা যেটাই আমরা বলি, তারাও তো কোনো না কোনো ভাষায় কথা বলতো। ও এটাকে বলা হয় দেশি শব্দ। তো বাংলাদেশে আদিম অধিবাসী যারা ছিল, তারা তো বাংলাদেশের মানে মূল দাবিদার, কারণ আদি আমল থেকে তারা টিকে আছে। ওইটাকে আমরা দেশি শব্দ বলি। যেমন কুল, মুন্ডা ভাষা এবং সংস্কৃতি শব্দ। আচ্ছা, আমরা যদি কিছু দেখি, সেটা হচ্ছে গিয়ে, তবে অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না। মানে অনেক সময় বোঝা যায় না যে 1000 বছর তো যে শব্দটা কই থেকে আসছে, অনেকে বলতে পারে না, আনুমানিক বলে। যেমন কুড়ি, যারা 20 বলি আমরা, অনেকে দেখা যায় 19-এ পরে 20 না বলে কুড়ি বলে, এটা কিন্তু কুল ভাষার শব্দ। পেট, যারা উদর বলা হয়, পেট কিন্তু তামিল ভাষার শব্দ। সোলা কিন্তু মুন্ডারি ভাষার শব্দ। সোলার আমরা উনুন বলি। এরকমভাবে আমাদের দেশি শব্দ আর হচ্ছে কোলা, গঞ্জ, চুঙ্গা, টুপর, ডাব, ডাগর, দেখি ইত্যাদি শব্দ। এখানে কিন্তু শেষ নয় শব্দগুলো, উদাহরণগুলো আপনি জর্জের MP3 অথবা প্রফেসর বা আরও যেগুলো আছে সবগুলো আপনি দেখে নেবেন। বিদেশি শব্দ মানে কি? এবার আমরা আসি বিদেশি শব্দ, যারা হচ্ছে বিভিন্ন দেশের ভাষায়। এখন আমরা যদি এটা খেয়াল করে দেখি, তো বিভিন্ন ভাষার শব্দ খেয়াল করলে এখানে দেখেন প্রথমে হচ্ছে আরবি ভাষার শব্দ আমরা যদি খেয়াল করে দেখি, যে আরবি ভাষা দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক। এগুলো আমরা বোঝার দরকার নেই। আরবি ভাষার শব্দ যদি আমরা খেয়াল করি, তাহলে খেয়াল করুন, একটা বেশিরভাগ শব্দ আমরা জানি। কিভাবে? ধর্ম সংক্রান্ত, যেটা আল্লাহ, ইসলাম, ইমান, উজু, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত। মনে রাখবেন, জান্নাত কিন্তু আরবি, কিন্তু বেহেস্ত কিন্তু ফার্সি। জাহান্নাম কিন্তু আরবি, দুজক কিন্তু ফার্সি। তওবা, তসবিহ, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, এগুলো হচ্ছে কি আপনার আরবি। এখন প্রশ্ন হতে পারে, আমাদের দেশে যেটা ফেস লাগে বেশি, সেটা হচ্ছে গিয়া, মানে আমাদের দেশে বলতে গেলে আমাদের যেটা ফেস লাগে বেশি আরবি এবং ফার্সি শব্দ নিয়ে। মানে কোনটা আরবি কোনটা ফার্সি এটা আমরা বুঝতে পারি না। আপনাকে একটা টিপস দেব, একটা দিয়ে আপনি সকল আরবি ভাষাকে সিলেক্ট করতে পারবেন। শুধু আপনি আদালতকে মনে রাখেন। আরবি ভাষার একটা শব্দ আদালত, শুধু এটাকে মনে রাখেন, আর বাকিগুলো আমি বলতেছি এখন। আদালতে কে থাকে? আদালতে দেখবেন একজন আলেম থাকে, যে আপনি কিতাব, কুরআন বা গীতা ধরিয়া বলে যে যাহা বলিব সত্য বলিব,
সত্য বই মিথ্যা বলিব না। তাহলে আদালত শব্দটা আরবি, আলেম শব্দটাও আরবি। ইনসান, ইনসান মানে মানুষ। আদালতে কি মানুষ থাকে না, ইনসান থাকে না? অবশ্যই থাকে। উকিল, ঈদ যে আরবি শব্দ, এটা আমরা এমনি জানি। উকিল, উকিল কি আদালতে থাকে না? থাকে। উজর, এটাও কিন্তু আদালত সংক্রান্তই। এজলাস মানে, এজলাস মানে হচ্ছে কাঠগড়া যেটা, এটাকে। এলেম, আদালতে মানে মামলা লড়তে গেলে আপনাকে এলেম লাগবে, মানে কি লাগবে? জ্ঞান লাগবে। কানুন, আদালতে কি নিয়ম কানুন নাই? আছে। তাহলে কানুন শব্দটা হচ্ছে আরবি। কলম, আদালতে কি আপনার জজ সাহেব কি কলম দিয়ে লেখেন না যে কার কি বিচার করা হয়েছে? তাহলে কলম শব্দটা আরবি। কিতাব, আদালতে কি আপনার কিতাব দরাই আপনাকে বলে না যে যাহা বলিব সত্য বলিব? তাহলে কিতাব শব্দটা আরবি। কেচ্ছা, আদালতে দেখবেন দুই পক্ষের উকিলই কিচ্ছা কাহিনী বলে যে অমুকে এটা করছে, অমুকে এটা করছে, আসামি এটা করছে, এটা কিচ্ছা কাহিনী বলে। এই কেচ্ছা শব্দটা কিন্তু আরবি। খারিজ, আদালতে আসামিকে খারিজ করা হইলো, তাহলে খারিজ শব্দটা আরবি। গায়েব, মাঝে মধ্যে দেখবেন যে মানে সাক্ষী গায়েব হয়ে যায়, তাকে কিন্তু আদালতে আসতে দেওয়া হয় না, তাহলে গায়েব শব্দটাও কিন্তু আরবি। দোয়াত, আগে আদালতে কলম যখন ছিল না তখন দোয়াত দিয়ে তখন কিন্তু আদালতে রায় লেখা হতো। নগদ, আদালতে উকিলকে আমরা যখন উকিল নিয়োগ করি তখন তাকে কিছু টাকা নগদ দিই, বাকি কিছু টাকা তারা বাকি দেয়, যে মামলা জেতার পরে আমরা তাকে টাকা দিব। মহকুমা, মহকুমা কিন্তু জজ সাহেবকে বলে। মুনসেফ, ওই যে জজ সাহেবের আশেপাশে তাকে দেখবেন, তাকে মুনসেফ বলে। মুক্তার, মুক্তার হচ্ছে কি উকিলের অ্যাসিস্ট্যান্টকে মুক্তার বলে। রায়, রায় কি আদালতে জজ সাহেবকে রায় দেয় না? তাহলে এই রায় শব্দটা কি আরবি। তাহলে দেখেন, একমাত্র আদালত শিখলে আপনি সবগুলো শিখে ফেলবেন। আদালতে কি হয়? আদালতে আলেম আছে, আয়সা আপনাকে মানে বলা হয় যাহা বলবে সত্য বলবে। ইনসান, মানুষ আছে। উকিল আছে। উজর, আদালতে হয়। এজলাস, কাঠগড়াটাকে বলা হয়। এলেম, এলেম মানে জ্ঞান যদি না থাকে তাহলে আদালতে আপনি কাজকর্ম করতে পারবেন না। কানুন, আদালতে কিন্তু কানুন আছে। কলম, কলম দিয়ে কিন্তু জজ সাহেব লিখেন। কিতাব, কিতাব ধরে কিন্তু সাক্ষীকে বলা হয় যাহা বলবে সত্য বলবে। কেচ্ছা, দুই উকিলে কিন্তু আসামি পক্ষে বিপক্ষে কিচ্ছা কাহিনী বলে। খারিজ, আসামিকে খারিজ করা হয়। গায়েব, মাঝে মধ্যে দেখা যায় যে সাক্ষীকে গায়েব করা হয়, যে আদালতে আসতে দেয় না। দোয়াত, কলম না থাকলে আগে মানুষ দোয়াত দিয়ে তখন জজ সাহেব লিখত। নগদ, উকিলকে কিছু টাকা নগদ দিতে হয়। বাকি, উকিলকে কিছু টাকা বাকি রাখি যে মামলা জিতলে দেব। মহকুমা মানে হচ্ছে জজ সাহেব, মানে বাংলা আমরা যেটা বলি জজ সাহেবকে। মুনসেফ, দেখবেন জজ সাহেবের আশেপাশে একজন থাকে যে লেখালেখি করে, এরকম। মুক্তার, মুক্তার মানে হচ্ছে যে মানে উকিলের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, কাগজপত্র বা মনে করেন যে কিছু সাক্ষী প্রমাণ আগায় দেয় আদালতে। রায়, আদালতে অবশ্যই জজ সাহেব রায় দেন। তাহলে একই শব্দ দিয়ে আপনি আরবি শব্দ শিখে ফেলতে পারবেন। এবার আসেন ফার্সি শব্দ। আল্লাহ হচ্ছে আরবি, খোদা হচ্ছে গিয়ে ফার্সি। আমরা জানি নেকি শব্দটা হচ্ছে আরবি, মানে এটা আরবি শব্দ। আর গুনাহ যেটা, এটা কিন্তু ফার্সি শব্দ। দুজক, জান্নাতের মতো, মানে জান্নাত তো আরবি, দুজক হচ্ছে কি আপনার ফার্সি। নামাজ, আরবিতে কিন্তু নামাজ বলে না, সালাত বলে। পয়গম্বর, পয়গম্বর মানে নবী রাসূল, রসুলকে পয়গম্বর বলা হয়। রসুল আরবি শব্দ আর পয়গম্বর সে মানে ফার্সি। ফেরেশতা ফার্সি ভাষার শব্দ। বেহেশত, জান্নাত হচ্ছে কি আরবি, বেহেশত হচ্ছে কি আপনার ফার্সি। রোজা, আমরা জানি আরবি শব্দ হচ্ছে সাউম, আর রোজা হচ্ছে ফার্সি শব্দ। এবার আসেন আরবি শব্দ আদালতের মতো ফার্সি শব্দ আমরা শিখব। শুধু কারখানা মনে রাখবেন আর বাদশা মনে রাখবেন, দুইটা জিনিস মনে রাখলে হবে। আরবিতে আমরা বলছিলাম শুধু আলেম, না আরবিতে আমরা বলছি শুধু আদালত, কিন্তু ফার্সিতে আমরা শুধু কারখানা এবং বাদশা বলবো। তাহলে আসেন দেখি, কারখানা শব্দটা ফার্সি। কারখানাতে চশমা উৎপাদন হয়, তাহলে চশমা শব্দটা ফার্সি। তো কারখানায় যখন মাল কেনা বেচে হয় তখন জবান দেওয়া হয়, জবানবন্দি দেওয়া হয়। মানে কি যে ভাই আমি আপনার মাল অত তারিখে ডেলিভারি করব, জবান দেওয়া হয় যে ডেলিভারি দেব, মাল দিয়ে দেব সেটা। তাহলে জবানবন্দি কিন্তু ফার্সি শব্দ। কারখানাতে কিন্তু মাল ডেলিভারি একটা তারিখ দেওয়া হয়, এটা কিন্তু ফার্সি। কারখানাতে কিন্তু তুষক তৈরি হয়, তাহলে তুষক শব্দটা ফার্সি। কারখানা মালিকের একটা দপ্তর থাকে যেখানে আপনাকে হিসাব নিকাশ করতে হয়, সেটা হচ্ছে আপনার যে ফার্সি শব্দ। বাদশাহ বলছিলাম, মনে রাখতেন যে বাদশাহ হচ্ছে কি ফার্সি শব্দ। বাদশার একটা দরবার থাকে, দরবার হচ্ছে ফার্সি শব্দ। বাদশার কিন্তু বেগম থাকে, ওইটাও কিন্তু ফার্সি শব্দ। বাদশার কিন্তু
মানে দাস টুস থাকে, যেটা বান্দা বলা হয়, দাস দাসী, সেটা বলা হয় যে ফার্সি শব্দ। বাদশার কাছে কিন্তু নালিশ নিয়ে আসা হয়, সেটা কিন্তু নালিশ শব্দটা ফার্সি। বাদশার কিন্তু দন দৌলত অভাব নাই, সেটাও কিন্তু ফার্সি শব্দ। বাদশা কিন্তু কোনো একটা রায় দিলে বা কোনো একটা কিছু মানে ফরমান জারি করলে দস্তখত করতে হয়, বাদশার সই দিতে হয়, সেটা কিন্তু ফার্সি শব্দ। রসদ দিতে হয়, সেটা হচ্ছে কিন্তু মানে ফার্সি শব্দ। আর কারখানার জিনিসপত্র কোথায় যায়, দোকানে যায়, তাহলে দোকান শব্দটা কিন্তু ফার্সি শব্দ। মেতর, কারখানায় যে ময়লা পরিষ্কার করে মেতর, এই মেতর শব্দটা কিন্তু ফার্সি শব্দ। তাহলে খেয়াল করে দেখেন, কারখানায় চশমা হয়, কারখানায় জবান দেওয়া হয়, মাল ডেলিভারি তারিখ দেওয়া হয়, তুষক কারখানায় তৈরি করা হয়, দপ্তর থাকে বা মনে করেন যে মালিকের দোকানে মাল পাঠানো হয়। তারপর আমরা বলতে পারি যে মেতর পরিষ্কার করে, এটা। আর বাদশার কি, বাদশার দরবার আছে, বাদশার দস্তখত করে যে কোনো একটা নতুন আইন জারি করলে দন দৌলত আছে, বাদশার কাছে নালিশ করা হয়, বাদশার বেগম আছে, বাদশার কি আছে, বান্দাবান্দি মানে দাস দাসী আছে। তো আমরা আরও বলতে পারি যে দেখেন, কারখানায় যে আমরা মালামাল দিই, এগুলো আমদানি রপ্তানি করা হয় না? অবশ্যই করা হয়, কারণ কাঁচামাল আমদানি করা হয় কারখানায়, তাই আমদানি শব্দটা কিন্তু ফার্সি। রপ্তানি করা হয়, সেটা হচ্ছে কি, ফার্সি। কারখানায় কিন্তু হাঙ্গামা লেগে থাকে, সবসময় চিল্লাচিল্লি লাগে থাকে, ওইটা ফার্সি শব্দ। কারখানায় কিছু কিছু বদমাশ লোক থাকে যারা হাঙ্গামা মানে চিল্লাচিল্লি করে বা মাল নিয়ে দেশে থেকে, এই বদমাশ শব্দটা কিন্তু ফার্সি। কারখানার মাল কিন্তু আপনাকে মানে স্যাম্পল দেখাতে হয়, সেটা হচ্ছে বাংলায় নমুনা বলা হয়। মানে আপনি একটা চশমা তৈরি করছেন বা তুষক বানাইছেন, স্যাম্পল দেখাবেন যে নমুনাটা দেখেন যে এরকম আমি কি তুষক বানাবো কিনা, তাহলে নমুনাটাও কিন্তু কারখানার সাথে যুক্ত। তো ওই যে বদমাশ বললাম যে কারখানা থেকে সাধারণত জানোয়ারও থাকে, ওইটাকে আমরা ধরলাম যে বদমাশ জানোয়াররা কারখানার মধ্যে গন্ডগোল হাঙ্গামা লাগা, সেটা ফার্সি শব্দ। আদমি, আদমি শব্দ তো হচ্ছে মানুষ, তার কারখানা তো মানুষ থাকে, সেটা আদমি। জিন্দা, কারখানাতে মনে করেন যে জিন্দা মানুষই থাকে, এটাকে ফার্সি শব্দ বলে। এভাবে শিখে ফেলবেন কি। যাই হোক, এবার ইংরেজি শব্দ আসি। ইংরেজি শব্দ আমরা বেশিরভাগই আমরা জানি, ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, নোবেল, নোট, এগুলো আমরা বুঝি। কিছু পরিবর্তন হয়, আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, হসপিটাল থেকে হাসপাতাল সামনে একটু পরিবর্তন হয়েছে। বোতলরে আমরা বোতল বলি, এটা ইংরেজিতে, বোতল থেকে বোতল আসছে, এটা ইংরেজি শব্দ, কিছুটা পরিবর্তন হয়েছে। এবার আসেন আমরা পর্তুগিজ শব্দ আমরা শিখি। একটা অধ্যায় যদি এত বড় লাগে পড়াইতে, তাহলে আপনি চিন্তা করেন যে সারা রাত তো চলে যাবে 3-4টা অধ্যায় শেষ করতে। পর্তুগিজ ভাষার শব্দ দেখেন যে আনারস, আলফিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। দেখেন যে আ দিয়ে সবগুলো শুরু, আনারস, আলফিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি মুখস্থ করবেন। ফরাসি, কার্তুস, কুপন, ডিপু, রেস্তোরাঁ। ওলন্দাজ হচ্ছে সব তাস খেলা, স্কাপন, টেক্কা, তুরুফ, রুইতন, হরতন, এগুলো মেসের ফলাফাইনে ভালো বুঝে। ওলন্দাজ মানে কি, স্কাপন, টেক্কা, রুইতন, তুরুফ, হরতন, এগুলো হচ্ছে তাস খেলা। গুজরাটি, খদ্দর, হরতাল। পাঞ্জাবি, চাহিদা শিখ, মুখস্থ করবেন, কারণ এগুলো তো মনে হয় 2-3টা শব্দ, এখানে 2-3টা শব্দ তো আমরা এমনি শিখব। তুর্কি, চাকর, চাকু, তুফ, দারুগা। চিনি, চা, চিনা, চা, চিনি, এগুলো বলে চীনা শব্দ। মায়ানমার, লুঙ্গি, ফুঙ্গি, মায়ানমার কিন্তু না আসে বার্মিস বলতে পারে। জাপানে রিক্সা, হারিকিরি। এবার আসেন মিশ্র শব্দ। মিশ্র মানে কি, 2-3টা শব্দ, 2-3টা ভাষার শব্দ মিলাই দিছে, এটাকে বলে মিশ্র। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, এমনকি বিসিএসও আসে, কারণ বিভিন্ন পরীক্ষা আমি এগুলো দেখছি এবং এগুলো আসছে এবং এগুলো দাগাইছেও পরীক্ষা হলে। আছে যা হোক, মিশ্র শব্দ। রাজা, বাদশাহ, খেয়াল করে দেখেন, রাজা, বাদশাহ। রাজা কিন্তু তৎসম শব্দ, বাদশাহ কিন্তু ফার্সি শব্দ। এখন শিখবেন কেমনে, এটা খেয়াল করে দেখেন। রাজা কিন্তু বাংলাদেশে, ভারতবর্ষে কিন্তু রাজা, তাই আমরা বলবো রাজা শব্দটা যেহেতু বাংলাদেশ, ভারতের রাজা, তাই এটা সংস্কৃত শব্দ, তৎসম। বাদশাহ কিন্তু আরব দেশে বলে, মানে এই আপনার ইরাক, ইরান বা মনে করেন যে আফগানিস্তান বা পাকিস্তান, এই দিক দিয়ে বলা হয়। যেমন আমরা জানি যে মুর্শিদাবাদের নবাব, বাদশাহ, এরকম কি। তাহলে রাজা যেহেতু মানে আমাদের দেশের শব্দ, এটা হচ্ছে কি আপনার যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার শব্দ, তা রাজা আমরা মানে সংস্কৃত তৎসম বলবো, আর বাদশাকে আমরা ফার্সি ধরবো, এটা ইরানের শব্দ। হাট এবং বাজার, খেয়াল করে দেখেন, হাট কিন্তু বাংলাদেশে বসে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। কোনো কোনো এলাকায় দেখা যায় যে শনি মঙ্গলবার হাট বাজার,
কোনো দিন অন্য দিনও হতে পারে, অর্থাৎ সপ্তাহে একদিন বা দুদিন হাট বসে। তাহলে হাট কিন্তু আমাদের এলাকার শব্দ, তাই এটা বাংলা শব্দ। আর বাজার কিন্তু ফার্সি শব্দ। কেন? ওই যে উপরে আমরা শিখেছিলাম যে কারখানার মাল দোকানে যায়, বাজারে যায়, ওই এটা হচ্ছে ফার্সি শব্দ। কারখানার মাল কিন্তু দোকানেও যায়, বাজারেও যায়, তাই ফার্সি শব্দ। আর হাট কিন্তু আমাদের দেশে আছে, সপ্তাহে দুদিন বসে, তাই এটা হচ্ছে বাংলা শব্দ। হেড মৌলবি, হেড কিন্তু ইংরেজি, এটা আমরা জানি। মৌলবি কিন্তু ফার্সি। কেন? মোল্লা, মৌলবি এই শব্দগুলো ফার্সি ভাষার শব্দ, ইরানের শব্দ। ফার্সি মানে পারস্য, যারা ইরান বলা হয়। হেড পণ্ডিত, হেড তো ইংরেজি বুঝলাম, আর পণ্ডিত তো সংস্কৃত, এটা সবাই জানে, এটা তো আমরা জানি যে আমাদের দেশের শব্দ পণ্ডিত। খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ আপনি ভাঙেন, খ্রিস্ট যুগ অব্দ, খ্রিস্টাব্দ। আবার বলি, খ্রিস্টাব্দকে যদি আপনি ভাঙেন, খ্রিস্ট যুগ অব্দ। খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট, তাহলে ইংরেজি। অব্দ সে সংস্কৃত শব্দ, অব্দ মানে সাল, বাংলা আমরা সাল বলি, আর সংস্কৃত ভাষায় অব্দ বলা হয়। তাহলে খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট ইংরেজি, অব্দ মানে সংস্কৃত, সাল বোঝায়। ডাক্তার কানা, ডাক্তার তো আমরা ডক্টর ইংরেজি শব্দ, খানা শব্দটা ফার্সি ভাষা থেকে আসছে। পকেট মার, পকেট তো ইংরেজি আমরা জানি, আর মার মনে করেন ধরা খাইলে যে বাঙালি মারে পকেট মারকে, ওইখানে এটা বাংলা শব্দ মনে করেন যে পকেট মার হচ্ছে এরকম। পকেট ইংরেজি শব্দ, কিন্তু ধরা খাইলে বাঙালি মারে পকেট মারবে, তাই মার মানে কি বাংলা শব্দ। চৌহদ্দি, চৌ মানে কি চার, চৌ মানে হচ্ছে আপনার ফার্সি শব্দ। আর হদ্দি মনে না থাকলে আপনি মনে পারেন হদ্দি মানে হাদিস, মনে রাখেন, তাহলে এটা হচ্ছে আরবি। যদিও হদ্দি মানে কিন্তু হাদিস না, মানে মনে রাখার জন্য বলছে যে হাদিসের সাথে হদ্দি কথাটা মিলে, তাই হাদিস যেহেতু আরবি, হদ্দিটাও আমরা আরবি ধরে নিব। আর চৌ মানে ফার্সি শব্দ। এটা আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন, নিজে মনে রাখার জন্য, এটা টেকনিক। এবার আসেন কিছু পারিভাষিক শব্দ, ইংরেজি শব্দ। অক্সিজেন মানে অম্লজান, হাইড্রোজেন মানে উদ্যান, ফাইল মানে নথি, প্রশিক্ষণ মানে ট্রেনিং, ব্যবস্থাপক মানে ম্যানেজার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আপনি দেখেন, বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেন, তাহলেই বুঝবেন। রেডিও বেতার, জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক, সচিব সেক্রেটারি। স্নাতক গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর পোস্ট গ্র্যাজুয়েট। সমাপ্তি ফাইনাল, সাময়িকী পিরিয়ডিক্যাল, সমীকরণ ইকুয়েশন। আশা করি অধ্যায় শেষ হয়েছে। হ্যাঁ, অধ্যায় শেষ হয়েছে। তো অনেকে সময় লাগলো আজকে প্রথম মানে অধ্যায়টা শেষ করতে। আসলে মানে লং ভিডিও না বানাইলে দেখা যায় ভালোভাবে বোঝানোর জন্য কষ্টকর, সময় লাগবে। কিন্তু আমরা তো এখন এআই যুগের মানুষ, আমরা শর্টস ভিডিও দেখে অভ্যস্ত, লং ভিডিও দেখে অভ্যস্ত নই। তো যাই হোক, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বুঝে পড়েন। 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা পড়ার জন্য সবসময় আপনাকে উপাদান দিয়ে সবসময় আপনাকে মানে আপডেট রাখতে হবে। যাই হোক, তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব।